আসসালামু আলাইকুম। আজকে লেকচারের সবাইকে স্বাগতম। তোমরা যারা আজকে ক্লাস করার জন্য অপেক্ষা ছিলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। তোমরা জানো যে আমরা উদ্ভিদবিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। এখানকার যে প্রথম অংশ, বিশেষ করে ক্রোমোজোমের আগ পর্যন্ত সেই অংশটা আমরা শেষ করেছি এবং তার পরবর্তী ক্রোমোজোমের পরবর্তী যে নিউক্লিক অ্যাসিড, সেখানকার যে ডিএনএ, সেখানকার যে আরএনএ, সেগুলো নিয়ে কথা হচ্ছিল। ইতিমধ্যে আমরা ডিএনএর গঠন তোমাদের বুঝিয়েছি, আরএনএ গঠন তোমরা জানো, এবং ডিএনএ থেকে ডিএনএ কীভাবে তৈরি হয় সেটাও যেমন বলা হয়েছে, ডিএনএ থেকে আরএনএ কীভাবে তৈরি হয় সেটাও বলা হয়েছে। আজকে আমরা সেখানকার সিকোয়েন্সের এই প্রথম লাস্ট ক্লাস, ওই সিকোয়েন্সের, সেটা হচ্ছে যে আরএনএ থেকে কীভাবে প্রোটিন তৈরি হয় সেটা নিয়ে কথা বলবো। যদি তুমি গত দিনের ক্লাসটা এবং তার আগের ক্লাসটা বুঝে থাকো, তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য অনেক বেশি সহজ মনে হবে। এবং যারা এর আগের ক্লাসগুলো বুঝো নাই তারাও একটু মনোযোগ দেবো, প্রয়োজন আমি একটু রিপিট করে করে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। যে যারা আমাদের এখানে রেগুলার লাইভ ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও, তারাও যুক্ত হয়ে যাক। একটু পর আমি ক্লাস শুরু করে দিচ্ছি। অলরেডি 62 দেখতে পাচ্ছি আমি। দেখো, যে কজন আসছে তোমরা একটু মনোযোগ দাও। গতদিনের কথাটা আমি আবার একটু রিপিট করি। আমি বলছিলাম তোমাদের ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া কিভাবে, এবং আমি তোমাদের বলেছিলাম ডিএনএ থেকে এমআরএনএ কীভাবে তৈরি হয় এবং এমআরএনএ থেকে প্রোটিন কীভাবে তৈরি হয় সেটা নিয়ে আজকে কথা হবে। দেখো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়ার নাম আমি রেপ্লিকেশন বলেছিলাম। আমি এই কথাগুলো বারবার বলি আসলে যাতে তোমাদের একটু মনে থাকে। এবং ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটার নাম বলছিলাম আমি ট্রান্সক্রিপশন, গতদিন এটা বর্ণনা করেছি আমি। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তো দেখো, ইতিমধ্যে আমরা এটা শেষ করেছি এবং এটাও শেষ করেছি। আজকে আমরা এটা আলোচনা করব, কেমন? দেখো, এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, যে তিনটে ধাপ, এই যে রেপ্লিকেশন, এই যে ট্রান্সক্রিপশন, এই যে ট্রান্সলেশন, এই ধাপগুলো হচ্ছে ধারাবাহিক। অর্থাৎ এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এভাবে যাচ্ছে। গতদিন একজন প্রশ্ন করেছিল সে যে আরএনএ থেকে আরএনএ হতে পারে কিনা। হতে পারে, কিন্তু আমরা এখানে যেটা দেখাচ্ছে ডিএনএ থেকেও আরএনএ হতে পারে, সেই প্রক্রিয়াটা নিয়ে কথা বলছে। আবার এমআরএনএ থেকে প্রোটিন হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলছি। প্রোটিন কিন্তু অন্য উভয়ও হতে পারে, কেমন? কিন্তু এখান থেকেও যে হওয়া যায় সেটা নিয়ে কথা হচ্ছে। এখন দেখো, এই এমআরএনএ থেকে প্রোটিন হওয়া যে ট্রান্সলেশন, সেই জিনিসটা আমি যদি তোমাদের বোঝাতে চাই খুবই সহজ, কিন্তু তার আগে কয়েকটা শব্দ আমাদের বুঝতে হবে। মানে এই প্রক্রিয়াটা বুঝতে হলে আমাদের কয়েকটা শব্দ বুঝতে হবে। প্রথম একটা শব্দ তোমাকে ব্যাখ্যা জানতে হবে, এগুলো লেখার দরকার নেই। সেটা হচ্ছে যে, আমি একটু অন্য একটা পৃষ্ঠা নই, তোমাদের এটা একটু প্রাথমিকভাবে বললাম। দেখো, এই বিশেষ করে এই ট্রান্সলেশন জিনিসটা জানতে হলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে যে প্রোটিন জিনিসটা কি, আমি যেটা তৈরি করতে যাচ্ছি সে প্রোটিন বিষয়টা কি আসলে, কেমন? এই প্রোটিনটাকে তোমরা বাংলায় আমিষ বলে থাকো, ওকে? এটা নিয়ে আমরা উদ্ভিদবিজ্ঞান তৃতীয় অধ্যায়ে যথেষ্ট আলোচনা করব। তবে তার আগে এখানে একটু প্রাথমিকভাবে বলি, এই আমিষ বা প্রোটিন যেটা, সেটা হচ্ছে তৈরি হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা। কি দ্বারা? অ্যামিনো অ্যাসিড দ্বারা।
এই অ্যামিনো অ্যাসিডের একটা সংকেত আছে, সেটা একটু কঠিন মনে হচ্ছে, এত কঠিন তোমাদের শেখার দরকার নেই, প্রাথমিকভাবে আমি কথাগুলো বলি। এই যে একটা কার্বনের সাথে 4টা আমি ভিন্ন মূলক যুক্ত করলাম, যেখানে এটাকে বলা হয় কার্বক্সিল মূলক, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। তোমরা হয়তো 9-10-এ শুনেছো, ভবিষ্যতে তোমরা রসায়ন পড়লে শুনবে এটাকে অ্যালকাইল মূলক বলে, যার সংকেত হচ্ছে CnH2n+1 CnH2n+1। আচ্ছা এখানে না লিখি, আরও জটিলে যাবে, সেই নাম CnH2n+1, যেমন অ্যালকাইল মূলক মানে হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোফাইল, এভাবে বাই দ্য ওয়ে, এবং একটা হাইড্রোজেন মূলক সাথে। এখানে এই যে অ্যামিন মূলকটা আসে বলেই, এই মূলকটা আছে বলে এটাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়ে থাকে। এটা আছে বলে এটাকে অ্যামিনো বলে, আর অ্যাসিড মূলকটা আছে বলে এটাকে অ্যাসিডও বলা হয়, সেই জন্য অ্যামিনো অ্যাসিড বলা হয়। একটা বিল্ডিং তৈরি করতে যেমন ইটের দরকার হয়, একটা প্রোটিন তৈরি করতে অ্যামিনো অ্যাসিডের দরকার হয়। সারা পৃথিবীতে প্রায় 28 প্রকারের অ্যামিনো অ্যাসিড আছে। প্রাথমিক তথ্যগুলো জেনে নাও। সারা পৃথিবীতে প্রায় 28 প্রকারের অ্যামিনো অ্যাসিড আছে, কিন্তু 28 প্রকার অ্যামিনো অ্যাসিডই কিন্তু প্রোটিন তৈরি করে না। সেখানকার শুধুমাত্র 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, বাকি 8 প্রকার প্রোটিন তৈরি করে না। সেগুলো আমরা তৃতীয় দিয়ে বলবো। যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, সেই 20 প্রকার অ্যামিনো অ্যাসিড সমূহ একটা আরেকটার সাথে বিভিন্ন অনুক্রমে সজ্জিত হয়ে দীর্ঘ একটা শিকল তৈরি করে। সেই শিকলটাকে আমরা কি বলে থাকি? প্রোটিন বলে থাকি। আমি যদি আরো সুন্দর করে বলি, মনে করে এটা একটা অ্যামিনো অ্যাসিড। এরকম অ্যামিনো অ্যাসিড অনেকগুলো নাম আছে, মেথিওনিন আছে, বেলিন আছে, কেমন, তারপরে হচ্ছে যে ফিনাইল অ্যালানিন আছে, ট্রিপটোফ্যান আছে, নামগুলো আমার আপাতত দরকার নেই। দেখো আগামী ক্লাসে আমি কিন্তু এই নামগুলো নিয়ে আলোচনা করব। 28 প্রকার অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20 প্রকার তোমাদেরকে ছন্দ দিয়ে আমি মুখস্থ করাবো, সেটা ভিন্ন একটা বিষয়। আজকে যে সিকোয়েন্স অনুসারে আমাদের ট্রান্সলেশন সামনে আসলো, সেটা বলতে গিয়ে আমি শব্দগুলো বলছি। এখানে যে একটি অ্যামিনো অ্যাসিড তোমরা দেখতে পাচ্ছ, তুমি এটুকু অন্ততপক্ষে দেখতে পাচ্ছ, এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা কার্বক্সিল মূলক আছে। একটা অ্যামিনো অ্যাসিডের এরকম কার্বক্সিল মূলক, আমি যদি এখানে আরেকটা আঁকি, প্লিজ একটু তোমরা নজর দিবে। আমি এভাবে দিলাম, মনে করো এখানে হচ্ছে যে অ্যামিনো মূলকটা। এই একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে পরস্পর, যেমনটা একটা ইট আর একটা ইটের সাথে যুক্ত হওয়ার সময় সিমেন্টের দরকার হয়। এখানে একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যখন যুক্ত হয়, তখন যে ঘটনা ঘটে, ওই যে একটা অ্যামিনো অ্যাসিডের এখানে যে এটা ছিল, একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক আছে না, এই একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলক থেকে, প্লিজ প্রত্যেকে বুঝো আর না বুঝো, জাস্ট আইডিয়াটা নাও। কার্বক্সিল মূলক থেকে একটা ওএস মূলক নিয়ে ফেলে, আবার এখানে যেটা কি বলা হয় NH2 আছে, তো এটাকে ব্যাঙ্গে এভাবে কি লেখা যায় না? এটাকে ব্যাঙ্গে তো এভাবে লেখা যায়, দেখো এভাবে লেখা যায়। অর্থাৎ নাইট্রোজেনের সাথে দুইটা কি হাইড্রোজেন। এবং এখানকার তোমরা খেয়াল করো, এভাবে নিয়ে এভাবে করে যদি দিই আমি, তার মানে একটা অ্যামিনো অ্যাসিডের একটা ওএস মূলক আরেকটা অ্যামিনো অ্যাসিডের একটা হাইড্রোজেন নিয়ে ফেললে কোনো পানি হয়ে যায়। তোমরা খেয়াল করো, তাহলে বলা হচ্ছে যে প্রোটিনের কথা বলা হচ্ছে, যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, সেই অ্যামিনো অ্যাসিডের সংকেত আমরা প্রাথমিকভাবে দেখলাম। যদিও আগামী ক্লাস আমি অ্যামিনো অ্যাসিড পড়ানোর সময় এই সংকেত নিয়ে অনেক কথা বলবো। তাহলে এরকম একটা অ্যামিনো অ্যাসিড আরেকটার সাথে যখন যুক্ত হয়, তখন তাদের পরস্পর থেকে একোনোফানি বের হয়ে যায়। একোনোফানিটা কীভাবে বের হয়? অবশ্যই তাদের একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল মূলকের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিন মূলক যুক্ত হয়। সেটা আগামী দিন দেখাবো। আপাতত তুমি এটুকু বলো যে দুইটা পরস্পর যুক্ত হওয়ার সময় একোনোফানি বের হয়ে যাই। এরকম একোনোফানি বের হয়ে যাওয়ার মাধ্যমে, তাহলে এখান থেকে যখন এটা চলে গেল, এভাবে চলে যাবে, এটা এখান থেকে এটা চলে যাবে, তাহলে এটা এরকম হয়ে গেল কিনা দেখো তো। এটা যদি এরকম হয়, তখন যে ঘটনা ঘটবে, এখানে একটা ও ছিল, এখন ওটা কি করবে, এই কার্বনটা এখান থেকে গিয়ে নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তো খেয়াল করো, নাইট্রোজেন কয় যদি? 3 যদি, 1 2 3, তিনটা গেল, কিন্তু কার্বন 1 2 দুইটা হলো, কিন্তু আমি একটা হাতে অক্সিজেন নিয়ে ফেলছি, অক্সিজেনটা এখানে দিব। তো এভাবে দিলে একটা বন্ধন হয়। আমি আবারও বলছি, তোমাকে বন্ধনটা বোঝানোটা আমার বিবেচ্য বিষয় নয়, তোমাকে এটা বোঝানো যে কিছু একটা এখানে ঘটছে। এখানে যে জিনিসটা ঘটে, এই যে দুটি অ্যামিনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে একোনোফানি বের করে দেওয়ার মাধ্যমে যে এরকম একটা বন্ধন হয়, তাকে বলা হয় পেপটাইড বন্ধন। তাকে কি বলা হয়? পেপটাইড বন্ধন, পেপটাইড। কেমন?
এরকম একটা পেপটাইড বন্ধন যখন হয় তাকে বলা হয় মনোপেপটাইড, এরকম এখানে আরেকটা হলে তাকে বলা হয় ডাইপেপটাইড, এরকম 3টা হলে ট্রাইপেপটাইড, 4টা হলে টেট্রাপেপটাইড, 5টা হলে পেন্টাপেপটাইড, 6টা হলে হেক্সাপেপটাইড, 7টা হলে হেপ্টাপেপটাইড, 8টা হলে অক্টাপেপটাইড, 9টা হলে ননাপেপটাইড, 10টা হলে ডেকাপেপটাইড, 11টা হলে একাডেকাপেপটাইড। বাই দ্য ওয়ে, এভাবে যেতে যেতে যখন অসংখ্য একত্রে যুক্ত হবে, অসংখ্য পেপটাইড বন্ধন হবে, তখন তাকে পলিপেপটাইড বলা হবে। ফলি শব্দের অর্থ হচ্ছে বহু। সাধারণত এই পলিপেপটাইডের মাধ্যমে একটা প্রোটিন গঠিত হয়। এই কথার অর্থ এই যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে যে বন্ধন, তার নাম পলিপেপটাইড বন্ধন। এই পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে, এই পলিপেপটাইড শৃঙ্খলার মাধ্যমে, এই পলিপেপটাইড আবদ্ধ হওয়ার মাধ্যমে যে অংশটা তৈরি হয় তার নাম হচ্ছে প্রোটিন। এবং বিজ্ঞানীরা বলছেন সাধারণত 50টির উপরে অ্যামিনো অ্যাসিড একসাথে মিলিত হয়ে কি হতে পারে, প্রোটিন তৈরি হতে পারে। এখন তোমাদের একটা কনফিউশন হতে পারে, আপনি শুরুতেই বললেন 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠন অংশগ্রহণ করে, এখন হঠাৎ করে বললেন 50টির উপর কেমনে যুক্ত হবে। আসলে বিষয়টা তা না, এই 20 প্রকারেরই 50টি একই প্রকার 3টা থাকলে আমার তো কোনো সমস্যা নেই। কেমন, আমি বাড়ি বানানোর সময় ইট ব্যবহার করলাম 3 প্রকারের, কিন্তু আমি এখানে 100টা ইট দিলাম, তার মানে একই প্রকারের অনেকগুলো থাকতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হওয়ার সময় যে বন্ধন হয় তার নাম হচ্ছে পলিপেপটাইড বন্ধন। সুতরাং আমি যদি কখনো এভাবে শব্দটা ইউজ করি, এই যে অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন তৈরি করে, একথা যেমন সত্য অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে, পলিপেপটাইড শৃঙ্খল মানে চেইন আর কি তৈরি করে, সে কথাও সত্য। সেই দৃষ্টিতে আমি বলতে পারি আসলে পলিপেপটাইড শৃঙ্খলেরই অপর নাম হচ্ছে যে কি, প্রোটিন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা সহজে বুঝতে চাও তাদের জন্য এই কথাটা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রে মিলিত হয়ে যে পলিপেপটাইড বন্ধন তৈরি হয়, সেই পলিপেপটাইড বন্ধন দ্বারাই আসলে প্রোটিন তৈরি হয়, অর্থাৎ পলিপেপটাইড বন্ধনগুলোর একত্রিত সমষ্টিত নাম হচ্ছে প্রোটিন। আজকে আমরা আরএনএ থেকে সেই প্রোটিন তৈরি করতে যাচ্ছে। প্রাথমিকভাবে একথা যদি তুমি বুঝে থাকো তাহলে দেখো, আমরা এই যে তোমার এগুলো কিচ্ছু লেখার দরকার নাই তোমাদের, এগুলো আমি টপিকটা বোঝানোর জন্য আলোচনা করতেছি। আমরা আজকে তাহলে এই যে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি করব, সেই প্রোটিন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। ওকে, এখন এমআরএনএ জিনিসটা কি? এমআরএনএ, দিস ইজ দ্য মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কেন মেসেঞ্জার আরএনএ আমি তোমাদেরকে বলি। মনে করো দিস ইজ দ্য কোষ। ওকে, এটা একটা কোষ, সেই কোষের ভিতরে এটা একটা নিউক্লিয়াস। কেমন, এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের ভিতরে এটা তৈরি হয়, এই এমআরএনএটা তৈরি হয়, তোমরা নিশ্চয়ই জানো। আবার আমরা জানি যে এদিকে থাকে হচ্ছে তোমার রাইবোসোম থাকে এই নিউক্লিয়াসের বাইরে যে সাইটোপ্লাজম আছে সেখানে। এখানে যে এমআরএনএটা গতদিন তৈরি হয়েছিল, সেই এমআরএনএ এখান থেকে নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে বের হয়ে এখানে আসবে। বের হয়ে এখানে কি নাচতে আসবে না গাইতে আসবে না, সে এখানে একটা খবর নিয়ে আসবে, বার্তা নিয়ে আসবে, একটা মেসেজ নিয়ে আসবে। কার থেকে? ওই ডিএনএ থেকে। ডিএনএ তাকে কপি করে একটা মেসেজ এখানে পাঠাচ্ছে যে রাইবোসোমের কাছে কি বানাতে হবে, প্রোটিন বানাতে হবে। তাহলে রাইবোসোম প্রোটিন বানায় ঠিক আছে, কিন্তু রাইবোসোম প্রোটিন বানাই, কিন্তু তাকে যে বানাতে হবে সে নিউজটাকে বলছে। কারিগর রান্না করে ঠিক আছে, কারিগরকে যে রান্না করতে হবে সে খবরটাকে নিয়ে আসতেছে। সেই খবরটা নিয়ে আসতেছে হচ্ছে এমআরএনএ। এমআরএনএ কোত্থেকে আসতেছে? এমআরএনএ আসতেছে ডিএনএ থেকে। এখন একটা মজার জিনিস দেখো, মনে করো এটা একটা কোষ, এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াসের ভিতরে এখানে ডিএনএ আছে, ডিএনএর ভিতরে এমআরএনএটা আছে। মনে করো আমাদের মস্তিষ্ক সিদ্ধান্ত নিল যে, মস্তিষ্ক থেকে এতে সব খবর আসে, সিদ্ধান্ত নিল যে প্রোটিন বানাইতে হবে দেহের জন্য। এখন প্রোটিন সাধারণত বানাইকে, প্রোটিন বানায় রাইবোসোম। তো রাইবোসোমটা থাকে কোথায়? নিউক্লিয়াসের ভিতরে তো না, এটা থাকে কোষের ভিতরে সাইটোপ্লাজমে, তাই না? এখন মস্তিষ্ক ডিএনএকে বললো যে, হ্যাঁ ডিএনএ তুমি শোনো, তুমি একটা রাইবোসোমের কাছে যাও, রাইবোসোমকে বলো যে এটা কি বানাতে, প্রোটিন বানাতে। রাইবোসোম ডিএনএ তখন মস্তিষ্ককে বললো, ঠিক আছে উস্তাদ, আমি রাইবোসোমের কাছে যাব, কিন্তু তুমি বলো ডিএনএ কি কখনো নিউক্লিয়াসের বাইরে যায় না? সে কথাটা আর মস্তিষ্ক সে বলে নাই। তখন ডিএনএ নিজে কি করলো, নিজে না আসে, নিজের থেকে একটা একসূত্রক আরএনএ বানাইয়ে
তাকে এখানে পাঠালো, সেই আরএনএটাই হচ্ছে এমআরএনএ। সেই জন্য তার নাম মেসেঞ্জার আরএনএ, কারণ সে ডিএনএ হতে একটা নিউজ রাইবোসোমের কাছে আনে। সেই নিউজটার নাম হচ্ছে যে কি বানাতে হবে, প্রোটিন বানাতে হবে, তাই এটার নাম মেসেঞ্জার আরএনএ। তাহলে এই মেসেঞ্জার আরএনএ থেকে আমরা প্রোটিন বানাবো। এখন লাখ টাকার কথা হচ্ছে কি, আমি তোমাদের বলি এই জিনিসটা বানাচ্ছে কিভাবে, এটা এখান থেকে হচ্ছে কিভাবে। তুমি যাকে মেসেঞ্জার আরএনএ দেখো, এমআরএনএ এমআরএনএ দেখো, তাকে আমি আসলে এরকমই একটা শৃঙ্খল দেখি, ওকে। এবং এটাতে একটা আরএনএ এক সূত্রক, তার মধ্যে এর সাথে ইউ থাকে, মনে আছে, জির সাথে সি থাকে, মনে আছে, সির সাথে জি থাকে, মনে আছে, ইউর সাথে এ থাকে, এই যে এভাবেই তো থাকে, ওকে। এখন এরকমই একটা জিনিসকে আমি তোমাকে জাস্ট এমআরএনএ বলে এভাবে দেখাচ্ছি। আসলে কাঁচামালটা এটা, আমি এখান থেকে প্রোটিন বানাবো। তো এখান থেকে প্রোটিন বানাতে হলে আমাকে আগে কি প্রোটিন বানাতে হবে না অ্যামিনো অ্যাসিড বানাতে হবে, সেটা আমাকে আগে বলো। হ্যাঁ, সেগুলো নিউক্লিয়াসের ভিতরে নিষ্কাশিত হবে। একজন একটা প্রশ্ন ছিল, আচ্ছা অ্যামিনো অ্যাসিড বানাতে হবে। এবার আমি তোমাদের একটা কথা বলি, অ্যামিনো অ্যাসিডটা কীভাবে বানাবো। একজন কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তরে যাচ্ছি। দেখো, সাধারণত একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এভাবে, মনে করো AUG। এই সংকেতটা যখন আমি লিখলাম, এটা কি তুমি চিনো না? AUG কি তুমি চিনো না? এ মানে কি বলো, এডেনিন। ইউ মানে কি বলো, ইউরাসিল। জি মানে কি বলো, গুয়ানিন। এগুলো এখানে নেই। অর্থাৎ এই জায়গাটাতে এই যে এখানে নাইট্রোজেন ক্ষারগুলো আছে, সেগুলো এমনভাবে সজ্জিত হবে, পরস্পর তিনটা একত্র হয়ে যাবে। AUG, GUC, এরকম তিনটা হবে। এগুলা এক একটা হচ্ছে যে সংকেত বা কোড। এগুলো এক একটা কি বলবো আমরা, কোড। তাহলে AUG এটা হচ্ছে কোড। কেমন? এরকম একটা কোড মিলে একটা অ্যামিনো অ্যাসিড হতে পারে। যেমন AUG, এর নাম হচ্ছে মেথিওনিন। এর নাম কি, মেথিওনিন। এই AUGর নাম কি, মেথিওনিন। এই AUG যে মেথিওনিন, এটা আমরা দেখলাম, কিন্তু অনেক সময় আবার 3-4টা মিলে একটা হতে পারে, সেটা আমি আগামী দিন দেখাবো। আপাতত তোমরা মনে করো যে এখান থেকে অ্যামিনো অ্যাসিডটা কীভাবে আসবে। এখান থেকে অ্যামিনো অ্যাসিডটা আসবে হচ্ছে এখানে যে ইয়াগুলো আছে, এগুলো পরস্পর অনুক্রমে সজ্জিত হয়ে, এবং তার পাশাপাশি সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড থাকে, সেগুলোও সংগ্রহ করা হবে, সব কিছু মিলিয়ে কাজ করা হবে। এখন দেখো, এই যে AUG, এগুলাকে সজ্জিত করার জন্য, এগুলো আপনি সজ্জিত হয় না। এগুলাকে সজ্জিত করার জন্য এখানে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, সেই অ্যামিনো অ্যাসিডগুলো এখানে আসলে এগুলাকে সজ্জিত করে দিয়ে তারা অ্যামিনো অ্যাসিড তৈরিতে সাহায্য করতে পারে নতুন করে। বাই দ্য ওয়ে, এখন এরকম যেমন হয় AUG, এটা তাহলে তোমার কাছে অপরিচিত কিছু না। যেমন আমি তোমাদেরকে বলি UAA, UAG, UGA, এগুলো একটা কোডন, কিন্তু তুমি এগুলো প্রত্যেকটা চিনতেছো। ইউ মানে ইউরাসিল, এটা হচ্ছে এডেনিন, এভাবে যাচ্ছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে কোড বা কোডন। এগুলো কিসের কোডন? অ্যামিনো অ্যাসিড তৈরির কোডন। আমি তোমাদেরকে আজকে ওইদিকে যাচ্ছে না, আগামী দিন এরকম 64 কোডন তৈরি শেখাবো। 64 কোডন কীভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। এবং 64 কোডনের মধ্যে 61টা কোডন নিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করা যায়, কিন্তু 3টা কোডন নিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করা যায় না। এটা কিন্তু লাখ টাকার কথা। 3টা কোডন নিয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করা যায় না। আগামী দিন এখানে যে সীমিত সম্পদ আমার কাছে AUGC, এই যে 4টা আছে নাইট্রোজেন ক্ষার, এই 4টা দিয়ে 64 অর্থাৎ 64টি অ্যামিনো অ্যাসিড কোডন কীভাবে তৈরি করা যায় সেটা আমি আগামী দিন শেখাবো। সেখানে অ্যামিনো অ্যাসিডের নামও তোমাদের মুখস্থ করাবো। আজকে শুধু মনে রাখো পৃথিবীতে এরকম কিছু কোডন আছে, কারণ আজকে ওইটা সব এখানে আনতে গেলে ট্রান্সলেশন আর হবে না। এখন দেখো, এই 64 কোডনের মধ্যে 61 পর্যন্ত কি তৈরি করে বলো, অ্যামিনো অ্যাসিড তৈরি করে বা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে, কিন্তু 3টা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। সেই 3টা তোমাদের আজীবন মুখস্থ রাখতে হবে। আগামী দিন আবার বলবো, আজকেও একটু মনে রাখো। এই 3টা হচ্ছে এই 3টা, UAA, UAG, UGA। অর্থাৎ আমি মনে রাখি বলবো ওয়াগ উগা, ঠিক আছে, ওয়াগ উগা।
ওয়া ওয়াগ উগা এবং দুষ্টামি করে মনে রাখা যায় এই তিনটা আজীবন মনে রাখবা। এই তিনটা কখনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, এই তিনটা কখনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। লাখ টাকার কথাবার্তা আমি তোমাদেরকে বলি, মনে করো না এটা একটা mRNA, তার মধ্যে এ আছে, তার মধ্যে ইউ আছে, তার মধ্যে জি আছে, সি আছে, তার মধ্যে সি আছে, জি আছে, এভাবে আছে। এখান থেকে যখন আমি পরবর্তীতে একটু পরে যখন এখান থেকে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের কোডন তৈরি করতে যাব, সেই অ্যামিনো অ্যাসিডের কোডনগুলো পরবর্তীতে একটা আটার সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি হবে, সমস্যা নেই। কিন্তু এখান থেকে যখনই এগুলা পরস্পর মিলিত হয়ে এ ইউ জি হচ্ছে, আমার আপত্তি নেই। কিন্তু এভাবে হতে হতে কোথাও যদি হঠাৎ করে ইউ এ এ এরকম তৈরি হয়, অথবা ইউ এ জি এরকম তৈরি হয়, অথবা ইউ জি এ এরকম তৈরি হয়, এরকম তৈরি হওয়ার সাথে সাথে প্রক্রিয়াটি সেখানে বন্ধ হয়ে যাবে। কারণ এরকম কোডনগুলা কখনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। যদি তারা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ না করে, তাদের থেকে প্রোটিন বানানো সম্ভব না। এই চারটা নাইট্রোজেন ক্ষারকে একত্রে সাজিয়ে যখন আমি সামনের দিকে যেতে থাকবো, যখন এই তিনটা ব্যতীত যে কোনো সজ্জিত যদি সেখানে আসে, এই তিনটা স্টাইল বাদে যে কোনো সজ্জিত ক্রম যদি এখানে আসে, তাদেরকে দিয়ে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করবে, তার মানে তাদেরকে দিয়ে প্রোটিন বানানো যাবে। কিন্তু ঠিক যখনই এই ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ এই তিনটা নির্দেশ করার সাথে সাথে প্রক্রিয়া ওখানে শেষ, ওইখানে বন্ধ। এতক্ষণ মধ্যে যা তৈরি হলো তা নিয়ে প্রোটিন হবে। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। তোমরা প্লিজ একটু কমেন্টে নিজেরা, যাদের নিজেদের মুখস্থ থাকার জন্য এটা একটু একবার লিখো, ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ। আমি বারবার লিখতেছি এটা, ওয়া ওয়াগ উগা, ওয়া ওয়াগ উগা, ওয়া ওয়াগ উগা। এই তিনটাকে বলা হয় স্টপ কোডন, কারণ সেখানে গেলে মাত্র প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, সেখানে অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না। তাদেরকে কি কোডন বলা হয়? স্টপ কোডন। কি কোডন? স্টপ কোডন। প্লিজ প্রত্যেকে একটু কমেন্ট লিখো, স্টপ কোডন, ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, ওয়া ওয়াগ উগা, ওয়া ওয়াগ উগা, এটা একটু লিখো। আমরা প্রক্রিয়া এখনো যাইনি, যাচ্ছি। তানিম লিখছে, থ্যাংক ইউ। আয়াত লিখছে, ভেরি গুড, কথা শুনতেছে এরা। তারপরে রাফিকে দেখতে পাচ্ছি, লুবাবা, আদিল, আশরাফ, তারপরে হচ্ছে রুদ্র, ওকে থ্যাংক ইউ। কেমন? তো এখন দেখো, আমি এখনো প্রক্রিয়া শুরু করি নাই, আমি আগে সব কিছু বুঝাই তোমাদের যাচ্ছি। প্রক্রিয়াটা আমার 10 মিনিটে শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা 10 মিনিটে শেষ হয়ে যাবে। আমি আগে সম্পূর্ণ কথাগুলো বুঝাই যাচ্ছি, আগে তার টার্মগুলো তোমাদের বুঝতে হবে। অরূপ লিখছে, সাবিনা, তৃষা, মিথুন, ওকে থ্যাংক ইউ। রেহানারা এডি থেকে, হৃদয়, শুভ, ওকে ধন্যবাদ। আল্লাহকে আটকাচ্ছে যে বেশি, এই কেন আটকাচ্ছে না? আছে আমাদের কেন আটকাচ্ছে? এই তালহা, তুই কি নেট ইউজ করিস রে ভাই? কি হয়েছে ভাই তোর? ওকে, যারা কমেন্ট করছে থ্যাংক ইউ। তোমাদেরকে বলি, ইনশাআল্লাহ আমরা যদি 1 তারিখ সরকার খুলে দেন, আমরা করে অফলাইনে চলে যাবো, ঠিক আছে? তো অফলাইনে চলে যাবো, অনলাইনে তো ব্যাস একটা থাকবে। যাদের মনে হয় যে না আমি কখনো রিজভি স্যারের সাথে অফলাইন দেখা করবো না, তারা আমাদের অনলাইন থেকে যাবা। আর যাদের মনে হয় যে না আমরা একসাথে গিয়ে গাইবো, পড়বো, নাচবো, হাসবো, তখন অফলাইন চলে আসবে ইনশাল্লাহ। আর কয়টা দিন, আজকে 2 তারিখ চলে আসছে, সরকার থেকে 30 তারিখ করে দিব বলতেছে, তাহলে আমরা অফলাইন চলে যাবো। ওটা কেমন? তখন হয়তো অসুবিধা হবে না। আর যারা এখানে থেকে যাবা তারা একটু ভালো নেট ইউজ করবো। কোনটা ভালো আমি জানি না আসলে, সবগুলাকে কেমন জানি মনে হয়। রবি যেমন, গ্রামীণে যেমন, প্রত্যেকটাই কেমন জানি। আমি ওয়াইফাই ইউজ করার কারণে বুঝতেছি না। গত 2 দিন আমি মোবাইল নেট ইউজ করছিলাম, তখন বুঝছি আসলে এদের কী অবস্থা। এদের যা বিজ্ঞাপন, যা সুন্দর বিজ্ঞাপন, ঠিক আছে, সেই অনুযায়ী নেটের স্পিড আসলে নেই। তার মধ্যে মন্দের ভালো যেটা, যার এলাকায় যেটা ভালো সেটা তোমরা ইউজ করবে। বাচ্চারা দেখো, আমি আরেকটা শব্দ এখানে ইউজ করব। আমি একের পর এক কথা বলে যাচ্ছি আজকে। আরেকটা শব্দ আমি এখানে ইউজ করব, তারপর আমি প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানতে চাইবো, এই কথাগুলো তোমরা বুঝেছো কিনা। যদি বুঝো আমি সামনের দিকে প্রসিড করব। এখন আমি যেটা বলবো, টিআরএনএ একটা নাম শুনেছো তোমরা? টিআরএনএ। এই টিআরএনএটা আপাতত তোমরা মনে রাখো ট্রান্সফার আরএনএ, এগুলো কিচ্ছু লেখার দরকার নাই, ট্রান্সফার আরএনএ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ট্রান্সফার শব্দটা কেন এসেছে? এই ট্রান্সফার শব্দটা এসেছে ওই এমআরএনএ থেকে। তো আমরা অ্যামিনো অ্যাসিড কিছু অনুক্রম পাবো, তার পাশাপাশি আমাদের কোষের যে সাইটোপ্লাজম আছে, এই যে এটা নিউক্লিয়াস, এখানে ভিতরে যে বাইরে যে সাইটোপ্লাজম আছে, এখানে অহরহ কিন্তু অ্যামিনো অ্যাসিড আছে, অহরহ অ্যামিনো অ্যাসিড সোডিয়াসিটি আছে। এই অ্যামিনো অ্যাসিডগুলোকে সংগ্রহ করে নিয়ে আসবে কে? টিআরএনএ। এই জন্য ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার মানে হচ্ছে পরিবহন করা, বহন করা। এদের নাম ট্রান্সফার আরএনএ কেন হলো? প্রত্যেকে একবার বলো, এরা অ্যামিনো অ্যাসিড বহন করে। ওই যে আমরা যখন এমআরএনএ অনুক্রমের মধ্যে
প্রোটিন বানাতে যাব সেখান থেকে যতটুকু অ্যামিনো অ্যাসিড পাবো তার পাশাপাশি আমরা এই সাইটোপ্লাজম থেকে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করব। এই সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিড সংগ্রহ করবে, সেগুলো কে দিবে? টিআরএনএ। তাহলে যেহেতু অ্যামিনো অ্যাসিডগুলো সাইটোপ্লাজমে থাকে, তাহলে টিআরএনএ কোথায় থাকবে? সাইটোপ্লাজমে থাকে। অথচ এমআরএনএ কোথায় ছিল বলো তো? নিউক্লিয়াসের ভিতরে। এটা মনে রাখবা, টিআরএনএ কোথায় থাকে? সাইটোপ্লাজমে থাকে। তাহলে এই টিআরএনএ শব্দটা বা ট্রান্সফার আরএনএ এরা কি বহন করে? এরা কি গরু বহন করে? এরা মানুষ বহন করে নাকি অ্যামিনো অ্যাসিড বহন করে? এরা অ্যামিনো অ্যাসিড বহন করে, এটা মনে রাখলে হবে। এরপরে আরেকটা শব্দ আমাদের বুঝতে হবে, দিস ইজ দ্য রাইবোসোম। রাইবোসোম শব্দটা না বুঝলে আমাদের অসুবিধা হয়ে যাবে। রাইবোসোম শব্দটা আমি তোমাদের পড়িয়েছিলাম, নিশ্চয় মনে আছে। এই রাইবোসোম দুই ধরনের আছে, 70S, একটা হচ্ছে কি 80S। নিশ্চয় মনে আছে তোমাদের। 80Sকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, লিখার দরকার নাই কারো, 60S এবং 40S। আর এটা আমরা ভাগ করছিলাম হচ্ছে 50S এবং 30S। এগুলো মনে আছে কেন, কি বলছিলাম, ওগুলো পরের কথা। এখন আমি তোমাদেরকে বলি, এখানকার সাধারণত এই যে এই অংশটা যেটা 80S, এটা কিন্তু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তাহলে এখানকার এই 60Sকে আমরা কি বলবো? বড় অংশ। আর 40S যেটা ছোট, তাকে আমরা কি বলবো? ছোট অংশ। তো আমি একটু পর যখন রাইবোসোমের বড় অংশ বলবো তখন আমি কি বোঝাবো? 60S। আমি যখন রাইবোসোমের ছোট অংশ বলবো তখন আমি কি বলবো? 40S। সাধারণত এটা অংশগ্রহণ করে, এটা করে না। কেমন? সাধারণত করে না এটা। তো এখন দেখো, আমি যখন বড় অংশ বলবো, তুমি যাতে ভয় না পাও, তখন তুমি মনে করবা যে রাইবোসোমে 60Sকে ভাইয়া বোঝাচ্ছেন বা স্যার বোঝাচ্ছেন, 40Sকে বোঝাচ্ছেন ছোট অংশ। এখন একটা লাখ টাকার কথা বলি। মনে করো এই রাইবোসোমটাকে আমি আঁকলাম, এখানে আমি একটু করে আঁকলাম, মনে করো এটা রাইবোসোম, প্রতীকীয়তা আমি আঁকলাম। এটা হচ্ছে বড় অংশ, এটা ছোট অংশ। এই রাইবোসোমের বড় অংশটাতে প্লিজ মনোযোগ দাও প্রত্যেকে, এখানে 3টে জায়গা থাকে। এরকম করে করে আমি এটাকে 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগে ভাগ করার পর মনে রাখবে এখানে হচ্ছে যে 3টে জায়গা থাকে, আমি নামটা দিচ্ছি, এটার নাম এ, এটার নাম ফি, এটার নাম হচ্ছে ই। কেমন? এ ফি ই। তো এটা অনুক্রমটা এদিক দিয়ে শুরু হবে, মানে এদিক দিয়ে গুণ বাসার সময় ই ফি এ বলবা না, তোমরা বলবা এ ফি ই। কেন বলবো? আমি তোমাদেরকে বলবো এ ফি ই। এখানে আমি 3টে নাম দিলাম। এখন সাথে সাথে তোমাদের বইয়ে লেগে গেলো 3টে নাম আপনি এ ফি ই কেন দিলেন? এই নামগুলো তো আপনি দিতে পারতেন এ বি সি ডি ই এফ জি এস এ জে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে? এখন দেখো এটার ব্যাখ্যা। এই এ শব্দটা আসছে অ্যামিনো অ্যাসাইল থেকে। আমি যদি একটু এটা মুছে ফেলি, তোমরা বুঝেছো নিশ্চয়ই, দরকার নেই এগুলো। দেখো এই এ শব্দটা আসছে অ্যামিনো অ্যাসাইল। অ্যামিনো অ্যাসাইল শব্দ থেকে, অথবা এটার আরেকটা শব্দ হচ্ছে অ্যাটাচড। অ্যাটাচ থেকে অ্যামিনো অ্যাসাইল, তারপরে হচ্ছে অ্যাটাচ। কেমন? তারপরে হচ্ছে এটার আরেকটা নাম আছে অ্যারাইবল। এই যে অ্যামিনো অ্যাসাইল বা অ্যাটাচ বা অ্যারাইবল নামে এসেছে, তাহলে এই জায়গাটার নাম আমরা সংক্ষেপে এ বলি, কিন্তু যারা আরো ডিটেলসে বলবে তারা বলবে এটা অ্যামিনো অ্যাসাইল সাইট বা অ্যাটাচ সাইট বা অ্যারাইবল সাইট। সাইট মানে জায়গা, সাইট মানে কি? এই যে এসআইটি, সাইট মানে কি? সাইট মানে হচ্ছে জায়গা। তাহলে এটার নাম হচ্ছে এ সাইট। এ সাইট আমি যদি এভাবে লিখি এ সাইট, তার মানে হচ্ছে অ্যামিনো অ্যাসাইল সাইট বা অ্যাটাচ সাইট বা অ্যারাইবল সাইট। এখন আমি পরে বলতেছি এটা কেন। আগে আমি ফিটা বলি। ফিটা হচ্ছে যে পেন্টিডাইল বা পেপটাইডিল, এভাবে শব্দটা এসেছে, আমি বাংলাও লিখে ফেললাম। বাই দ্য ওয়ে, পেন্টিডাইল বা পেপটাইডিল থেকে ফিটা এসেছে। কে দেখো, আমি যখন বলবো এই যে রাইবোসোমের বড় অংশের মধ্যে, গভীর মনোযোগ না দিলে এটা বুঝবো না, কিন্তু কষ্ট করে যাবো। রাইবোসোমের যে বড় অংশ, সেখানে একটা এ থাকে, একটা পি থাকে, একটা ই থাকে, যে জায়গা থাকে, এই জায়গাগুলো আমরা নামকরণ করেছি কেন? এ পি ই হলো, এ হলো হচ্ছে এটার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল সাইট হিসাবে, ফি হলো হচ্ছে পেন্টিডাইল বা পেপটাইডাইল সাইট হিসাবে, আর ই শব্দটা এসেছে হচ্ছে এক্সিট হিসাবে। এক্সিট হিসাবে, কেমন? এক্সিট সাইট হিসাবে, এক্সিট থেকে ই। এখন তোমরা আমার সাথে মুখে মুখে বলো, এ ফর অ্যামিনো অ্যাসাইল, ফি ফর পেন্টিডাইল, ই ফর এক্সিট। এভাবে আমরা মনে রাখবো।
এখন এইগুলা কেন বাবা নাম আসলো, এটা তো আমরা শব্দের অর্থটা বুঝছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে টিআরএনএ, এই জনাব টিআরএনএ কিন্তু অসংখ্য অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। কি নিয়ে আসবে? অ্যামিনো অ্যাসিড। এই টিআরএনএ কিন্তু সারা সাইটোপ্লাজম ঘুরে ঘুরে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আনবে। সেই অ্যামিনো অ্যাসিডগুলা এনে রাইবোসোমের উপর বসাবে। এই রাইবোসোমের উপর বসানোর জন্য কিছু জায়গা লাগবে। তুমি বাসায় এসে বসার জন্য চেয়ার লাগবে বা অন্য কোনো একটা অংশ লাগবে যেখানে বসতে হবে। এই টিআরএনএ যখন ঘুরে ঘুরে অ্যামিনো অ্যাসিডগুলো এখান থেকে খুঁজে নিয়ে আসবে, এনে সে রাইবোসোমের উপর বসাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমাদের বইতে একদম আবুল হাসানের বইতে একটা ভুল আছে, সেই জিনিসটা আমি ঠিক করে দেব। আবুল হাসান স্যারের বইতে চিত্রের মধ্যে দেখাইছে ছোট অংশের মধ্যে এফ ই এগুলা থাকে, উনি বর্ণনায় বলছে সেটা থাকে হচ্ছে এখানে। কেমন? তো এগুলা আমি এতদিন যে ঘাটাঘাটি করতেছি সেখান থেকে আমার যে অভিজ্ঞতা বা আমার যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই সাইটগুলো থাকে হচ্ছে বড় অংশে। তোমরা অন্য রাইটারের বই চাইলে দেখতে পারো, সেখানে স্পষ্ট লেখা আছে এফ ই সাইটগুলো থাকে বড় অংশে রাইবোসোমের, ছোট অংশে না। কিন্তু আবুল হাসান স্যারের বইতে তোমরা খুললে দেখবা ছোট অংশের মধ্যে এফ ই অংশগুলো দেখিয়েছে, কিন্তু বর্ণনা করার সময় তিনি বলছেন বড় অংশে থাকে। তাহলে এটা তোমরা ঠিক করে নিবা যে এই অংশগুলো আমি যেভাবে বলতেছি এই জায়গায় তাকে কনফিউশন করবা না। এখন এই জায়গায় এগুলো কেন আছে? টিআরএনএ অ্যামিনো অ্যাসিড এনে এখানে বসানোর জন্য এগুলো আছে। অর্থাৎ একটা মনে করো এটা একটা অ্যামিনো অ্যাসিড, মানে ধরো অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিডটা মনে করো আমি একটা কালাতে দেখাই। এই অ্যামিনো অ্যাসিডটা প্রথমে এনে কাকে দেয়? প্রথমে এনে এই জায়গাটাতে বসায়, এই জায়গাটাতে। এই জায়গাটা কাকে দেন? এই জায়গাটা হচ্ছে ফিকে দেয়। এই ফি পরবর্তীতে যেখানে লাগবে, অর্থাৎ আমাদের যে প্রোটিন বানানোর জন্য অ্যামিনো অ্যাসিডটা যেখানে লাগবে সেখানে পাঠিয়ে দিবে। পরবর্তীতে এই টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে প্রথমে এতে যায়, ফিকে দেয়, ফি এটা দেহের যেখানে লাগবে সেখানে দিয়ে দেয় এবং টিআরএনএ হয়ে বের হয়ে চলে যায়। এই জন্য এটার নাম হচ্ছে এক্সিট সাইট। তাহলে এ দিয়ে প্রবেশ করে প্রথমে এর কাছে অ্যামিনো অ্যাসিড আনে, তারপর সেটা ফিকে দেয়, ফি সেটা যেখানে লাগবে সেখানে পাঠিয়ে দিবে, আমরা প্রক্রিয়া দেখানোর সময় বলবো, এবং পরবর্তীতে হয়ে বের হয়ে চলে যায়। এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকের প্রক্রিয়া যদি তোমাকে বুঝতে হয়, তুমি আমাকে শিওর দিবা যে তুমি প্রোটিন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছো। তুমি আমাকে সিউরিটি দিবা তুমি এমআরএনএ সম্পর্কে কিছুটা জেনেছো, তুমি আমাকে সিউরিটি দিবা টিআরএনএ সম্পর্কে কিছুটা জেনেছো, তুমি আমাকে সিউরিটি দিবা যে রাইবোজোম সম্পর্কে তুমি জেনেছো এবং রাইবোজোমের বিভিন্ন সাইটের কথা যেটা বলছো সেটা তুমি জেনেছো, এবং তুমি অ্যামিনো অ্যাসিড সম্পর্কে কিছুটা হলো ধারণা তুমি পেয়েছো। এই 5টা ধারণা যদি তুমি পেয়ে থাকো, তার সাথে আমরা যে পেপটাইড বন্ধন যা বললাম সেগুলো যদি তুমি বুঝে থাকো, এবং তুমি যদি বুঝে থাকো যে এমআরএনএটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ, এবং তুমি যদি বুঝে থাকো এই টিআরএনএটা থাকে হচ্ছে কোষের ভিতরে সাইটোপ্লাজমে নয় নিউক্লিয়াসে, এবং এই কথাগুলো যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে আগাবো। আর যদি বুঝো নাই বলো তাহলে আমাকে এখান থেকে পদত্যাগ করতে বসকে। দেখি কমেন্ট করো। আজ আছি তো কাল নেই। প্রত্যেকে একটু কমেন্ট করবো, আমি আশা করবো যে তোমরা যে কজন আসো প্রত্যেকে না বুঝলে আমি সিলেতে লাভ নেই, তাই না? তো একটু প্লিজ তোমরা একটু কমেন্ট করে যে এই জিনিসগুলো বুঝছো কিনা। বুঝলে এরপরে দেখবা যে কত সহজে যে ট্রান্সলেশন মানুষকে বোঝাতে পারবো, তুমি হাসবা। ট্রান্সলেশন এই আগে জিনিসগুলো বুঝতে হচ্ছে তোমাদের। থ্যাংক ইউ। অনেকেই দেখি কমেন্ট করছে, ওকে শুক্রিয়া ভাই। আপনি বলছিলেন যে নিউক্লিক অ্যাসিডের ফিউরিনের এডেনিন ও গুয়ানিনের, এখানে হঠাৎ করে কী প্রশ্ন আছে দেখি। ও খুদা কী প্রশ্ন এটা? কমেন্ট এটা দেখা যাচ্ছে না আছে কেন? এখানে ওরা কমেন্ট বেশি করছে যেটার ভিতরে, আমি ঢুকলে সরে যাচ্ছে এটা। তো অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, আপনি বলছেন যে নিউক্লিক অ্যাসিডের এডেনিন গুয়ানিনের সংকেত যথাক্রমে এত এত, কিন্তু ভাইয়া বইয়ে ফিউরিনের সাধারণ সংকেত দেওয়া আছে এত, তাহলে এডেনিন গুয়ানিনের সংকেত দিয়ে হ্যাঁ এখানে কাহিনী আছে, আমি তোমাদেরকে বলি। সাধারণ সংকেত মানে হচ্ছে স্থূল সংকেত দিয়েছে, এখানে একটা
স্থূল সংকেত মানে সবসময় অনুপাত বোঝায়, আর ওদের যখন ইন্ডিভিজুয়াল যাব তখন ওখানে আণবিক সংকেত বোঝায়। এটা মনে রাখবা। তোমরা আরও অনেকগুলো রাইডার যখন খুঁজবা এই জায়গাটাতে একটা ঝামেলা পড়বে, সেটা হচ্ছে যে সংকেতে যা দিয়ে আছে তার সাথে গাঠনিক সংকেতের চিত্রের মধ্যে কয়টি কার্বন কয়টি হাইড্রোজেন এটা মিলানো যাচ্ছে না। আমি যেটা দিয়েছি এটা কিন্তু চিত্রের সাথে এটা মিলে, সবগুলো খুঁজে আমি এটা দিয়েছি। তো ফিউরিনের সাথে ওভারঅল যখন আমরা বলছি এটা হচ্ছে তার একটা স্থূল সংকেত। স্থূল সংকেত সবসময় অনুপাত বোঝায়, কিন্তু ইন্ডিভিজুয়াল সংকেত যখন যাবে তখন হচ্ছে আণবিক সংকেত বোঝায়। এটা গেল। আর এগুলোতে বুঝতে বলছে, থ্যাংক ইউ স্যার। বইয়ে আছে প্রোটিন থেকে এমআরএনএ রিভার্স এ তৈরি হয় না, কিন্তু আপনি সেটাই লিখছেন তৈরি হয়। অবশ্যই তৈরি হয়, অবশ্যই তৈরি হয়। প্রোটিন থেকে এমআরএনএ রিভার্স অবশ্যই তৈরি হয়, ঠিক আছে? যেটা বলছে এটা ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এটুকু যদি বুঝে থাকো, আমি একটু সামনের দিকে আগাই তোমাদেরকে নিয়ে। প্রোটিন, এমআরএনএ, টিআরএনএ, রাইবোসোম এবং অ্যামিনো অ্যাসিড, এই শব্দগুলো তোমরা বুঝেছো। এখন কিছু লাখ লাখ টাকার কথা বলবো, সেটা হচ্ছে আমি এগুলো একটু মুছে দিয়ে ফেলবো, এটাও মুছে ফেলবো। তিনটা শব্দকে আমি রেখেছি, এই তিনটা শব্দের ভূমিকা সম্পর্কে তোমাকে জানতে হবে। খুবই মজার বিষয়, মনে রাখবে। রাইবোসোম হচ্ছে প্রোটিন তৈরি করে, তিনটা শব্দ আলাদা করে বোঝার চেষ্টা করবা। প্রোটিন তৈরি করে রাইবোসোম। প্রোটিন তৈরির ছাঁচ হিসেবে, ছাঁচ বুঝো তোমরা, ও বাফা পিঠা বানায় না? বাফা পিঠা বানানোর সময় এরকম একটা পাত্রের মধ্যে ওই যে ময়দা বা চাউলের এগুলো দিলে সেটা দিয়ে দেওয়ার পর ওটা নিয়ে ফেলে, এটা হচ্ছে ছাঁচ। এটা দেওয়ার কারণে পিঠাটা এরকম গোল আকারের হয়। ঠিক একইভাবে প্রোটিন তৈরি করার জন্য একটা ছাঁচ হিসাবে ব্যবহৃত হবে কোনটা? এমআরএনএ। তারপর হচ্ছে টিআরএনএ হচ্ছে কি সরবরাহ করে বলো? টিআরএনএ হচ্ছে অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। এখন মজার বিষয় বলি তোমাদের, আঞ্চলিক ভাষায় আলোচনা করি। সেটা হচ্ছে যে বা আমাদের বাসায়, সেটা হচ্ছে যে রাইবোসোম কি তৈরি করে বলো তো? প্রোটিন তৈরি করে। কি দিয়ে তৈরি করে? এমআরএনএ দিয়ে। এমআরএনএকে ছাঁচ হিসাবে ব্যবহার করে মানে কি? এমআরএনএ দিয়ে তৈরি করে। আমি ডাইরেক্ট বলবো যে প্রোটিন এইভাবে বললে আর বুঝবা। দেখো ওইটা তো গেল। একে দিয়ে তৈরি করবে। অর্থাৎ এখানে যদি রাইবোসোমটা যদি হয় যে কারখানা, ঠিক আছে, আর এই জিনিসটা হচ্ছে কারখানার ছাঁচ, আর এমআরএনএ যেগুলো নিয়ে আসবে এগুলো হচ্ছে কাঁচামাল, এভাবে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এটা একটা কোষ, ওকে? এই কোষে এটা মনে হয় একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে এই জায়গাটাতে আছে হচ্ছে এমআরএনএ, আবার এটা মনে করো রাইবোসোম, আর এটা মনে করো টিআরএনএ, কারণ টিআরএনএ সাইটোপ্লাজমে থাকে। এখন মজার বিষয় দেখো, রাইবোসোম প্রোটিন তৈরি করে। কাকে ব্যবহার করে তৈরি করে? আরএনএকে। প্রথমে বলা আরএনএকে, এমআরএনএ পরে বলবা। রাইবোসোম প্রোটিন তৈরি করে, কাকে ব্যবহার করে তৈরি করে? আরএনএকে। এখন প্রশ্ন হচ্ছে, রাইবোসোম যদি প্রোটিন তৈরি করে থাকে, আরএনএকে ব্যবহার করে, তার পাশে একটা টিআরএনএ আছে কিনা দেখো তো। তাহলে এই টিআরএনএকে যে কোনো মুহূর্তে ধরে ব্যবহার করতে পারে না, তৈরি করতে পারে না। মনে করো বাঘ হরিণের মাংস খায়, এখন তার পাশে যদি একটা হরিণ থাকে, যে কোনো মুহূর্তে হরিণটাকে কামড় দিয়ে সে খেয়ে ফেলতে পারে না? অবশ্যই পারে। সেই জন্য হরিণ সবসময় বাঘকে কী করে? তুষামুদি করে, বলে উস্তাদ কেমন আছেন, কী অবস্থা, আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারণ তাকে ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে। তো প্রতিক্রিয়াতে দেখো, এই টিআরএনএ সবসময় রাইবোসোমকে বলে উস্তাদ আপনি কেমন আছেন, কী অবস্থা, কারণ সে ভয়ে থাকে সবসময়। কারণ রাইবোসোম যে কোনো মুহূর্তে আরএনএকে এভাবে ধরে কি বানিয়ে ফেলতে পারে? প্রোটিন বানিয়ে ফেলতে পারে। তা টিআরএনএ তো আরএনএ, কিন্তু টিআরএনএ সবসময় রাইবোসোমকে তুষামুদ করে বলে, সবসময় সম্মান করে বলে, সবসময় যা বলে তা করে বলে, টিআরএনএকে ধরে কখনো রাইবোসোমকেই বানায়নি, এখনো প্রোটিন বানায়নি। একদিন হঠাৎ করে এখান থেকে দেখতেছে এমআরএনএ আসতেছে। তো টিআরএনএ জানে যে এমআরএনএ আসবে মানে কিসের খবর নিয়ে আসবে? প্রোটিন বানাইতে হবে, সেই খবর নিয়ে আসবে। কার কাছে নিয়ে আসবে? রাইবোসোমের কাছে। এই টিআরএনএ এভাবে এদিকে তাকাই আছে, একদিন দেখে এমআরএনএ এদিক দিয়ে বের হয়ে আসতেছে, তখন টিআরএনএ বুঝে গেছে আর বেশি দেরি নেই। তোমার বাসায় একটা সুন্দর গরু আছে, খুব সুন্দর করে ঘাস খাওয়াইলা, সব কিছু খাওয়াইলা, ঠিক কুরবানির দিন জবাই করে দেবে, কথা ঠিক কিনা? গরু যদি জানে যে কুরবানির ডেট আছে, গরু কান্না করবে, ঠিক না? ঠিক একইভাবে
টিআরএনএ জানে যে রাইবোসোমের কাছে যদি খবর আসে প্রোটিন বানাইতে হবে, তাহলে রাইবোসোম যে কোনো আরএনএকে ধরিয়া তারপর দিয়া ফিটাইয়া প্রোটিন বানাই ফেলতে পারে। টিআরএনএ নিজেও যেহেতু একটা আরএনএ, বলে আমাকেও তো ধরে বানাই ফেলতে পারে। তাই এখান থেকে যখন এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ খবর নিয়ে মেসেজ নিয়ে আসতেছে রাইবোসোমের কাছে প্রোটিন বানাইতে হবে, সেই জিনিসটা যখন টিআরএনএ দেখছে, দেখার সাথে সাথে রাইবোসোমকে বলে ব্রো, বলে উস্তাদ, বলে বড় ভাই এমআরএনএ আসতেছে। তো রাইবোসোম বলে যে এমআরএনএ আসলে আসুক, কোনো সমস্যা নেই। বলে না, আমি বলছিলাম কি ও মনে হয় আসতেছে প্রোটিন বানাইতে বলবে। তো রাইবোসোম বলে যে প্রোটিন বানাইতে বললে বলুক, বানাবো আর কি। আর না, আমি বলছিলাম আপনি তো আরএনএকে দিয়ে বানাবেন। বলে বানাবো আর কি, এই আছে যে বইয়ে। তো তখন বললো যে উস্তাদ একটা কাজ করা যায় না, যে খবর নিয়ে আসতেছে এমআরএনএ সেও তো আরএনএ, ঠিক আছে, আপনি প্রোটিন বানাইলে তাকে ধরে বানাই ফেলেন। ঠিক আছে, মানে আপনি তাকে ধরে প্রোটিন বানাই ফেলেন, আমাকে ধরিয়েন না। তো টিআরএনএ রাইবোসোমকে এটা বলার পর তো রাইবোসোম বলে যে আচ্ছা এটা তো ভালো কথা বলছিস, তোকে কেন আমি ধরবো, তাহলে তাকে ধরে বানাই ফেলবো। এতে বেচারা হেসে হেসে আসতেছে, এসে মাত্র রাইবোসোমকে বলে যে বড় ভাই রাইবোসোম, আপনাকে ডিএনএ বলছে প্রোটিন বানাইতে। বলে আমি জানি তুই কে। এমআরএনএ আসার সাথে এমআরএনএকে গলা দিয়ে ধরতে পাবে, এই ব্রো এদিকে আসো। এমআরএনএ বলছে কিরা আমি কি দোষ করলাম, আমি তো খবর দিতে আসলাম। বলে না না, তোর ফিটের উপর আজকে আমি প্রোটিন বানাবো। এমআরএনএকে এভাবে ধরার সাথে সাথে টিআরএনএ খুশিতে লাফাচ্ছে। টিআরএনএ বলছে কাজ হয়েছে, আমি তো বেঁচে গেলাম, আমাকে কিছু করবে না। তখন এভাবে ধরে রাইবোসোম বলতেছে এই টিআরএনএ, তুই তো বলছিস এমআরএনএকে ধরে বানাইতে, এখন যত অ্যামিনো অ্যাসিড কি লাগবে সব তুই এনে দে। বলে উস্তাদ বিশ্বাস করেন আমি এনে দিব, আপনি শুধু তাকে গলা দিয়ে ধরেন, তাকে আপনি এভাবে ধরেন, বাকি যা যা আনার কথা আমি নিয়ে আসবো। এখন আমি তোমাকে ধরে আপনি দেখাই, এই হচ্ছে মনে করো এমআরএনএ এখানে আসছে, ঠিক আছে। তারপর আমি আর ডিটেলস বুঝাবো। এখন এ ফার্স্ট দিয়ে আর এ ফার্স্ট দিয়ে আজকে বুঝবা যে কেন রাইবোসোমের দুইটা পার্ট। তুমি যদি আমার গলায় ধরতে চাও এভাবে, শুধু এভাবে ধরলে আমি দিতে ফেলে যাবো না, এভাবে দিতে তোমাকে আমি আজকে মেরে ফেলবো এরকম বলে দিতে ফেলে যাবো না, তোমাকে ধরতে হবে এইভাবে, বেশিক্ষণ ধরে না মারা যাবে, এভাবে ধরতে হবে। ঠিক একইভাবে এই এমআরএনএ যখন আসছে রাইবোসোমকে এভাবে ধরতে হবে। সেই জন্য আজকে 20 টাকার প্রশ্ন তোমরা উত্তর পেয়ে গেছো, সেটা হচ্ছে রাইবোসোমের দুইটা অংশ থাকে কেন, এমআরএনএকে দুই পাশ দিয়ে ধরার জন্য ধরছে। মনে করো এটা 60S, মনে করো এটা কি 40S, এভাবে ধরছে। এখন এভাবে ধরার পর তোমরা দেখো এভাবে এমআরএনএকে ধরা থাকছে। এবার টিআরএনএ আছে না, টিআরএনএ দূরে দূরে সাইটোপ্লাজমের বিভিন্ন জায়গায় গিয়ে কিনে আসতেছে। এখন যত অ্যামিনো অ্যাসিড আসে সব আনতেছে, অ্যামিনো অ্যাসিড এনে এনে এই যে রাইবোসোমের এই জায়গায় মনে করে টিআরএনএ এখন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসছে। এসে বলে উস্তাদ আমি নিয়ে আসছে, আপনি তোকে ধরে রাখছেন, ঠিক আছে। তো আনার পর এখানে কয়টা জায়গা আছে বলে তো 3টা জায়গা। তাহলে প্রথমে অ্যামিনো অ্যাসিডটা কাকে দেয়, একে দেয়, তারপর কাকে দেয়, ফিকে দেয়, ফি সেটা এখানে ফেলে। এখানে ফেলার পর পিছন থেকে সুন্দর করে ভালো করে প্রোটিন শৃঙ্খল যেভাবে তৈরি হয় শৃঙ্খল বের হবে, অথবা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে। তো এটা শেষ হয়ে গেলে টিআরএনএ দিয়ে দুধ দেয়, আবার যায়, আবার আনে, মানে গ্যাপ হতে দেয় না, আবার দূর এনে একে দেয়, ফিকে দেয়, টিআরএনএ এখানে বেড়ে চলে যায়, আবার আনে, এভাবে দিয়ে এদিক দিয়ে দিচ্ছে, এর দিয়ে সুন্দর করে একটা প্রোটিন শৃঙ্খল তৈরি হয়ে যাবে। এভাবে প্রোটিনটা তৈরি হয়ে যায়। খুবই সহজ ভাষা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে নিউক্লিয়াসের ডিএনএ থেকে এমআরএনএ যখন বার্তা নিয়ে আসে রাইবোসোম বানাতে হবে, প্রোটিন বানাতে হবে রাইবোসোমের কাছে, রাইবোসোম ওই এমআরএনএকে ধরে প্রোটিন বানানো শুরু করে দেয়। প্রোটিন বানানোর কাঁচামাল যা লাগবে সবগুলা টিআরএনএ তাদেরকে সরবরাহ করে। এই প্রক্রিয়ার মূল ঘটক, এই প্রক্রিয়ার মূল কালপ্রিট যদি বলি, এই 3জন, একজন রাইবোসোম, একজন এমআরএনএ, একজন টিআরএনএ। কথা ঠিক আছে? এখন এবার বইয়ের ভাষায় আসি সুন্দর করে। বইয়ের ভাষায় বলা হচ্ছে, প্রথমে ছোট রাইবোসোমের যে অংশটা, মনে করি এটা ছোট অংশটা, এই ছোট অংশটার সাথে একটা অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হয়। এই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে মেথিওনিন। আমি মেথিওনিন শব্দটা ইউজ না করি, আমি বলবো যে এখানে একটা অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হয়। এই অ্যামিনো অ্যাসিড এসে যুক্ত হওয়ার সাথে সাথে রাইবোসোমের ছোট অংশটা বুঝছে যে তাকে কোথায় যেতে হবে। এই যে এটা মনে করো এমআরএনএ, ঠিক আছে, এখানে যা যা থাকার টি এগুলো আছে। তো এখন ও এসে এভাবে যুক্ত হওয়ার পর এটা এসে এবার এখানে আসবে। দেখো এই অ্যামিনো অ্যাসিড এবং রাইবোসোমের যে ছোট অংশটা এখানে এসে, দেখো এখানে এসে এখানে যুক্ত হয়ে গেল। এখানে যুক্ত হয়ে যাওয়ার সাথে সাথে ওই যে রাইবোসোমের একটা বড় অংশ আছে না, রাইবোসোমের একটা বড় অংশ আছে না, বড় অংশটা আবার এখান থেকে সেভাবে করে ধরবে। এইভাবে ধরার পর এখন তোমরা জানো যে তার রাইবোসোমের এখানে তো বড় অংশের মধ্যে 3টা জায়গা আছে,
এ ফি ই এটা আছে, এভাবে ধরলো। এখন যেটা হবে এই অংশটা সামনের দিকে যেতে থাকবে, এই অংশটা কী করবে সামনের দিকে যাবে, আর পিছন থেকে কি শৃঙ্খল বের হবে, পিছন থেকে হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল বা অ্যামিনো অ্যাসিড যুক্ত যুক্ত হয়ে অনেকগুলো বের হয়ে যাবে। আর এখানে সারাক্ষণ টিআরএনএ, এটার নাম টিআরএনএ এসে এসে অ্যামিনো অ্যাসিড সরবরাহ করবে, অ্যামিনো অ্যাসিড এখানে দিবে। একদম সহজভাবে আমরা বুঝে গেছি। তাহলে টিআরএনএ অ্যামিনো অ্যাসিড সরবরাহ করবে, রাইবোসোম প্রোটিন বানাবে, কাকে ব্যবহার করে বানাবে, এমআরএনএকে ব্যবহার করে বানাবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো এবার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা, আমি সামারি করে দিচ্ছি, মোটামুটি একটা আইডিয়া আসছে কিনা বলো। কতক্ষণ হয়েছে ক্লাস? না আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাইনালি এটা দাও তো। ও ফাইনালি টিআরএনএ এগুলো এত কিউট টাইপের, টিআরএনএ হচ্ছে কালপ্রিট, বুঝছো? টিআরএনএ টাইপের মানুষ পৃথিবীতে অনেক আছে এরকম। ওকে, এবার একটু সংক্ষেপ করে দিচ্ছি, তোমাদের জন্য সহজ হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা নিজেরা বুঝে যাবে একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরো এটা এদিকে সামনের দিকে যেতে থাকবে, এটা পিছন থেকে কি বের হবে, প্রোটিন শৃঙ্খল বের হবে। খুব ভালো কথা। কতক্ষণ যাবে বলো তো, কতক্ষণ যাবে বলো তো? ঠিক যখন এদিকে যেতে যেতে এরকম একটা জিনিস পাবে, এটা যে কোনো একটা ফাইলে হবে। মনে করো এখানে তো এগুলো এর সাথে টি, এর সাথে ইউ, সরি জি, এর সাথে সেগুলো আছে, সেগুলো যখন একটা একটার সাথে অনুক্রম সজ্জিত হচ্ছে, এখান থেকে অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে এগুলো সহ মিলে একটা অনুক্রম সজ্জিত হচ্ছে, তখন যখনই এগুলো পাবে সাথে সাথে সেখানে বন্ধ হয়ে যাবে, তার নাম হচ্ছে স্টপ কোডন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এরকম পায় নাই ততক্ষণ এটা এদিকে চলতে থাকবে, পিছন থেকে প্রোটিন শৃঙ্খল বের হবে। কিন্তু যখনই এরকম পাবে তখন আর এদিকে সামনের দিকে আগাবে না, ওখানে দাঁড়িয়ে যাবে, এবং তখন আর টিআরএনএ অ্যামিনো অ্যাসিড আর দিবে না, কারণ যেহেতু মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, কাঁচামাল দেওয়ার দরকার নেই, দিবে না। বরং তখন একটা প্রোটিন এসে যুক্ত হয়, তখন একটা প্রোটিন এসে এদেরকে, এরা যারা এখানে যুক্ত হয়েছিল, মানে যুগ যেভাবে মানুষের গায়ে ধরে, এভাবে যেভাবে রাইবোসোম এমআরএনএকে ধরেছিল এটা বানানোর জন্য, ওরা যেতে যেতে মনে করে এখানে গেল, যাওয়ার সাথে সাথে এরকম একটা ফাইলো পাওয়ার সাথে এটা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার সাথে একটা প্রোটিন আসে, প্রোটিনটার নাম হচ্ছে রিলাক্সিন প্রোটিন। রিলাক্সিন প্রোটিন, এই প্রোটিনটা এসে এই রাইবোসোমটা এটাকে আলাদা করে দিবে, এটাকে আলাদা করে দিবে, সবগুলো আলাদা করে দিয়ে এই এমআরএনএটাকে মুক্ত করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে এমআরএনএকে ব্যবহার করে আজকে প্রোটিন বানানো হলে সে নষ্ট হয়ে যাবে কিনা? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কোনো মানুষ থেকে যদি বাচ্চা হয়, মাকে মারা যায় কিনা? মারা যেতে পারে অ্যাক্সিডেন্টালি, কিন্তু মা তো আর, এটা তো কপি, বাচ্চার একটা ফটো কপি, তাই না? এটা তো অরিজিনাল কপি না, মা তো অরিজিনাল কপি। ঠিক কীভাবে এখানে এমআরএনএ হচ্ছে অরিজিনাল কপি, তো সেটা নষ্ট হবে না। সে প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম। এখন সংক্ষেপে খুব মজা করে দেখো বলি, সেটা হচ্ছে তুমি যদি এমআরএনএ থেকে প্রোটিন বানাতে চাও, তোমাকে বুঝতে হবে এমআরএনএ কী জিনিস। এমআরএনএ নিউক্লিয়াসের ডিএনএর ওখানে তৈরি হয়, এবং সেটা প্রোটিন বানাতে হবে, সে বার্তা নিয়ে কার কাছে আসে? রাইবোসোমের কাছে। রাইবোসোম প্রোটিন তৈরি করে কাকে ব্যবহার করে? এমআরএনএকে ব্যবহার করে। তখন যে বাড়তি যতটুকু অ্যামিনো অ্যাসিডের দরকার হয় সেটা সরবরাহ করা হচ্ছে টিআরএনএ। মূল ঘটনা হচ্ছে তিনটা। তার আশেপাশে আরও ঘটনা যদি বলো, যেমন ধরো এই যে রাইবোসোমের দুইটা খণ্ড আসা, তারপরে হচ্ছে যে সেখানে অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হওয়া, সবগুলা যেটার দ্বারা হয় সেটা দ্বারা সুপারগুলো দিয়ে হয় না, সেটা হচ্ছে ইনিশিয়েশন নামক একটা প্রোটিন আছে, আমি সিটের মধ্যে লিখে দিয়েছি। ইনিশিয়েশন প্রোটিনের মাধ্যমে সে ঘটনাটা ঘটে থাকে, ইনিশিয়েশন প্রোটিন, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার এই প্রক্রিয়ার গতি বাড়ানোর জন্য ফলিসোম নামক একটা প্রোটিন অনেক সময় হেল্প করে, ফলিসোম, সেগুলো বাড়তি বিষয়। কিন্তু মূল বিষয় হচ্ছে তোমার এমআরএনএ, টিআরএনএ এবং রাইবোসোম, এই তিনজনের ভূমিকা, ঠিক আছে। তবে তোমরা, আমার প্রত্যাশা আগামী
আগামী ক্লাসে যখন আমি ওই কোডনগুলো তোমাদের কীভাবে বের করতে হয় দেখাবো, তোমরা আরও একটু সহজ হয়ে যাবে। তখন আমি অ্যামিনো অ্যাসিডের নামগুলো তোমাদের মুখস্থ পড়াবো। তখন অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের নাম আছে, তোমাদের আমি শখটা একটু দেখাই, যেটা আমি আগামী ক্লাসে দেখাইলে তোমাদের সহজ হবে। এটা শখ আছে এখানে বইতে, এই দেখো এই শখটা আমি যখন তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু আজকে যেটা ওয়া ওয়াগ ওগা বললাম সেগুলো এখানে আসছে। আমি তোমাদের দেখাই ওয়া ওয়াগ ওগা। এই দেখো নাচ দেখা যাচ্ছে, এই দেখো ওয়া ওয়া ওয়াগ, এই দুটো দেখতে পাচ্ছ, এই ওগাই এখানে দেখছো, এগুলো এখান থেকে আমি তোমাদের বলছি। তো এটা পুরাটা কীভাবে বানাতে, এটা খুব সহজ আমি দেখাবো যেটা কীভাবে বানাতে হয়। এগুলো তুমি বানাতে পারবা, 64 বানাতে পারবা, সেগুলোতে কীভাবে করা হয় সেটা যখন করবো তোমাদের জন্য আরও একটু সহজ হবে আগামী দিন, আমার এটা প্রত্যাশা আর কি ক্লাসটা। এখন এখানে আরেকটা বিষয় আছে, শুক্রিয়া তোমরা বুঝছো তখনই আমার ভালো লাগছে আসলে। স্যার অ্যামিনো অ্যাসিড কি রাইবোসোমের অংশ দুইটা আবার ওভারল্যাপিং করবে? হ্যাঁ ওভারল্যাপিং করবে, সেই কথাটা আমি অবতারণা করি না, এটা কঠিন হয়ে যাবে বলে। সামিউন আদিল, এই দাগানো বই দিচ্ছ না জানি, কদিন ধরে দিচ্ছ না, এটা খেয়াল রাখবো। আমি তো খবরও নেই, এটা একজনে প্রশ্ন করছো, কোনটা ক্লিয়ার করে দিব শারমিন? এটা কিভাবে এসে লাগছে এখানে, কোনটা বলতে আয়াত, কোনটা? আচ্ছা এটা প্রশ্ন আছে ভাইয়া, আমরা তো প্রোটিন খাদ্য থেকে পাই, মানে ফিশ বা মিট থেকে, তাইলে এই আরএনএ থেকে যে প্রোটিন হয় তা কিভাবে আমাদের বডিতে আসে? না আরএনএ থেকে যে প্রোটিনটা হয় সেটা হচ্ছে আমরা আসলে প্রকৃতি থেকে প্রোটিন পাই না, কাঁচামালগুলো পাই, অ্যামিনো অ্যাসিড পাই, এটা মনে রাখবা। আমরা ঠিক এই অধ্যায়ের পর যখন আমরা প্রাণীবিজ্ঞান 3য় অধ্যায়ে যাব, সেখানে আমরা বলবো যে মানুষ যখন খাদ্যগুলো বাইরে থেকে গ্রহণ করে, তুমি গ্লুকোজ গ্রহণ, শর্করা গ্রহণ করতেছো, আমিষ গ্রহণ করতেছো, তখন কিন্তু ওই খাদ্যটাকে ভেঙে চুরমার করে এমন অবস্থায় করা হয় তার ক্ষুদ্রতম এককে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে নিয়ে যাওয়া হয়। তার মানে মানুষ কখনো প্রোটিন গ্রহণ করে না, অ্যামিনো অ্যাসিড গ্রহণ করে। সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে আবার আমাদের যকৃৎ যখন সারা দেহে ভাগ করে দেয়, সারা দেহে গিয়ে সেই অ্যামিনো অ্যাসিডগুলাই কোষের ভিতর ঢুকে প্রোটিন তৈরি করে দেহে ব্যবহার করবে। কথা ঠিক আছে? হ্যাঁ এটা তো প্রশ্ন উত্তর দিলাম। নিজের নামে মনে থাকেন এতটা অ্যামিনো অ্যাসিড কেমনে মনে রাখবো? এটা তো আমি তো আছি, ছন্দ থাকবে, বহুত কিছু থাকবে। হ্যাঁ দাগানো বই তো দেওয়ার করে, এই নাসির দাগানো বই দাও না কেন? আচ্ছা ইফি এটা কীভাবে যুক্ত হয়? এই আয়াত ইফিএ এটা হচ্ছে এই রাইবোসোমের মধ্যে কিছু গর্ত, আমি জায়গা বলছি, এটা কিছু জায়গার মতো গর্ত আর কি, মানে এটা রাইবোসোম, সেখানে 3টা গর্ত আছে, এই 3টা গর্তের নাম দিয়েছি, 3টা গর্তের জায়গার নাম দিয়েছি যে কী বলা হয়, FEE এভাবে, কেমন? ওটা কোনো এসে যুক্ত হওয়ার বিষয় না। আচ্ছা তাহলে এটুকু তোমরা বুঝেছ। আজকে এক্সাম হবে না নাসির? হবে তো, এক্সাম হবে। তারপরে আরেকটা ছোট্ট টপিকস আমি তোমাদের একটু বুঝাই, যেটা আবার তোমরা ডেমো খাতা খুলে একটু কষ্ট করবা। এখানে একটা সুন্দর জিনিস আছে ছোট্ট করে, এটা যদি বুঝো, যারা অধিকতর জানতে চাও তাদের জন্য আর কি। এখানে একটা ছোট্ট টপিকস আছে, আমি একটু বুঝাইছি তোমাদের, প্লিজ একটু মনোযোগ দাও, বইয়ের দিকে একটু পড়ে যাবা। অ্যামিনো অ্যাসিড এবং এটিপি মিলিত হয়ে এখানে শক্তিটা কীভাবে আছে, এরকম একটা জিনিস, এটা জাস্ট বেসিক জানার জন্য বোঝাচ্ছি আমি। এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের ডেমো খাতায়, সেই জিনিসটা বিক্রিয়া আকারে দেখে দিচ্ছি। অ্যাক্টিভেটিং এনজাইম নামক একটা এনজাইম আছে, অ্যাক্টিভেটিং এনজাইম। এই এনজাইমের মাধ্যমে মানে কি অ্যামিনো অ্যাসিড এবং এটিপি বিক্রিয়া করে এখানে দুটো অংশ তৈরি করে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং এএমপি মানে কি বলো, এর আগে বুঝাইছি। এটা কিন্তু এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে দুটো যুক্ত, অ্যামিনো অ্যাসিড এএমপি মানে কি অ্যাডিনোসিন মনোফসফেট, মনে আছে? এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এরকম একটা কমপ্লেক্স তৈরি করে। এটার নাম কি? একটা কমপ্লেক্স, মানে দুইটা মিলে একটা কমপ্লেক্স তৈরি করে, প্লাস কতগুলা ফাইরোফসফেট তৈরি করে। কি ফসফেট? ফাইরোফসফেট। যা সেবার শুনে রাখো, কোনোদিন দেখলে যাতে মনে পড়ে, ফসফেট তৈরি করে। পরবর্তীতে এখান থেকে এই ফাইরোফসফেটটা বের হয়ে চলে যায়,
চলে গেলে আর কি থাকে বল দেখো তো, অ্যামিনো অ্যাসিড এএমপি কমপ্লেক্স। এই যে অ্যামিনো অ্যাসিড এএমপি কমপ্লেক্স যেটা অ্যামিনো অ্যাসিড এএমপি কমপ্লেক্স আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি এখানে, সেটা টিআরএনএর সাথে কি করে বিক্রিয়া করে। টিআরএনএর সাথে বিক্রিয়া করার পর ফলাফল হিসাবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এখান থেকে এএমপিটাও বের হয়ে যায়, টিআরএনএটাও বের হয়ে যায়, শুধু অ্যামিনো অ্যাসিডটা থেকে যায়। এখন প্রশ্ন হচ্ছে আপনি তো অ্যামিনো অ্যাসিড দিয়ে বিক্রিয়াটা শুরু করছিলেন, অ্যামিনো অ্যাসিডের থেকে গেল বাকিগুলো বের হয়ে যাচ্ছে কেন? ওই যে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটার মাধ্যমে যে শক্তিগুলো লাগে, আমরা প্রায় সময় বলি শক্তিগুলো কোত্থেকে আসে, এই শক্তিগুলো আসলে এরকম অ্যাক্টিভেটিং এনজাইমের মাধ্যমে এটিপিকে ভেঙে এএমপি করে শক্তিগুলো এখানে সরবরাহ করে। এখানে যেটাই আমি বের হয়ে যাচ্ছে বলছি, এটা আসলে শক্তি ব্যয় হয়েছে হিসাবে ব্যয় হয়ে যাচ্ছে, কথা ঠিক আছে? এরকম একটা জিনিস এখানে আমি ছোট্ট করে দিয়েছি, জাস্ট একবার দেখে রাখবো এটা বোঝার জন্য। তারপর আরেকটা জিনিস দেখো, আজকে আমি যে প্রক্রিয়াটা পড়ালাম এই প্রক্রিয়ার উপর ভিত্তি করে অনেকগুলো ওষুধ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। তোমরা বলতে পারো আপনি এগুলো কেন পড়াচ্ছেন, শুধু পরীক্ষা পাস? হ্যাঁ, তোমরা এখন আপাতত ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা পাসের জন্য, ভবিষ্যতে তুমি যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা বা তুমি যখন মেডিকেল সায়েন্সে পড়বা, মেডিকেল সায়েন্সে তুমি যখন গবেষণা কাজে চলে যাবা, তখন তুমি দেখবা বা তুমি মানে তোমার অন্ততপক্ষে এটুকু মনে করবো, তুমি যখন মেডিকেলে সেকেন্ড ইয়ার ফার্মাকোলজি পড়তে যাবে তখন ওখানে কিছু একটা ওষুধ কীভাবে কাজ করে কিছু বিক্রিয়া আছে, সেগুলো দেখাতে গেলে এই কথাগুলো মনে পড়বে। ওখানে ওনারা কিন্তু আর ডিটেলস ব্যাঙ্কে কখনো ট্রান্সলেশন বলবে না, বলবে এখানে ট্রান্সলেশন ঘটছে কেমন, এই জন্য যে এখানে জিনিসগুলো তোমাদের পড়িয়ে ফেলা হয়। এখন এখানে দেখো, তোমরা প্রত্যেকে প্লিজ 21 নম্বর পৃষ্ঠে যাও, অ্যান্টিবায়োটিক এবং বিঘ্ন সৃষ্টিকারী পর্যায় একটা জিনিস আছে ছোট্ট করে। এই জায়গাটাতে ক্লোরোমাইসিন নামক একটা অ্যান্টিবায়োটিক আছে, ইরেথ্রোমাইসিন নামক একটা অ্যান্টিবায়োটিক আছে, নিওমাইসিন, তারপরে স্টেটোমাইসিন, তারপরে আছে টেট্রাসাইক্লিন, আর অনেকগুলো আছে। এই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দেহে কাজ করে কীভাবে? অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার দেহের মধ্যে এই অ্যান্টিবায়োটিকগুলোর ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটায়। তো দেখো, ব্যাকটেরিয়ার ট্রান্সলেশনে বন্ধ করার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ভূমিকা, অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ট্রান্সলেশন করে যে প্রোটিন তৈরি করে ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে সেটাকে ব্যবহার করে বেঁচে থাকার যে সক্ষমতা ছিল, সে যদি ট্রান্সলেশন করতে না পারে, একটা ব্যাকটেরিয়া যদি মনে করো একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা আমার দেহের ভিতরে প্রবেশ করে তাদের দেহের মধ্যে ট্রান্সলেশন ঘটে, ট্রান্সলেশন ঘটলে তারা প্রোটিন পায়, প্রোটিন পাইলে তারা আর বংশবিস্তার করবে, আমার দেহের মধ্যে এটা বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু আমরা যখন অ্যান্টিবায়োটিক দিব সে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, অ্যান্টিবায়োটিক দিলে কাজটা কী হচ্ছে, ও যখন ট্রান্সলেশনটা করতে যাবে, কিন্তু ট্রান্সলেশনের কিছু কিছু ধাপ, যেমন ধরো এই পেপটাইড বন্ধন সৃষ্টি, একটু আগে বলছি না তোমাদের দুটো অ্যামিনো অ্যাসিড একত্র হয়ে পেপটাইড বন্ধন হয়, সেই জায়গায় ক্লোরোমাইসিন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, ওটা করতে দিবে না, ওটা বন্ধ করে দিবে। তো পেপটাইড বন্ধন হতে না পারলে প্রোটিন হতে পারবে না, প্রোটিন না পাইলে ব্যাকটেরিয়া মারা যাবে। আবার ইরিথ্রোমাইসিন দেখো, রাইবোজোম এমআরএনএর উপর দিয়ে যে চলে সামনের দিকে যায়, সেই জিনিসটা বন্ধ করে দিবে। তারপরে নিওমাইসিন দেখো, এমআরএনএ টিআরএনএ দুজনে একসাথে মিলিত হতে দিবে না, মিলিত হতে না পারলে তারা টিআরএনএ অ্যামিনো অ্যাসিড সরবরাহ করতে পারবে না, অ্যামিনো অ্যাসিড সরবরাহ করতে না পারলে প্রোটিন বানাতে পারবে না, প্রোটিন বানাইতে না পারলে ব্যাকটেরিয়া সে খাদ্য পাবে না, খাদ্য না পারলে ব্যাকটেরিয়া সেখানে বেঁচে থাকবে না, বেঁচে না থাকলে সে কোনো বংশবিস্তার করতে পারবে না। আবার দেখে স্টেটোমাইসিন কী করে, একেবারে ট্রান্সলেশন শুরুতে সে বিঘ্ন ঘটায়, করতে দেয় না। তারপর টেট্রাসাইক্লিন কী করে, রাইবোসোম এবং টিআরএনএর সংযুক্তিতে। তাহলে একটা প্রশ্ন আসে যে অ্যান্টিবায়োটিকের অর্থাৎ ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি না হওয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ভূমিকা কী? তখন তোমরা এই যে ফার্স্টটা আমি দিয়েছি, ফার্স্টটা দিয়ে লাইনগুলো লিখে দিবা। এই জিনিসটা আশা করি তোমরা বুঝেছো। তো এখানে মোটামুটি এটা শেষ হবে। এখন একটা ভিডিও দেখো, 3D দেখলে মোটামুটি মনে থাকবে না। সে ভিডিও আনছো নাকি? ট্রান্সলেশন, এটা কোনটা আছে এখানে? ট্রান্সলেশন। একটু ভিডিও দেখো, ভিডিওটা অনেক সময় 3D দেখলে মনে থাকে, একটু মনোযোগ দাও। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, যেটা সাইটোপ্লাজমে ঘটে। প্রয়োজনীয় উপাদানে আমরা যেটা দেখছি, অ্যামিনো অ্যাসিড যা প্রোটিনের গাঠনিক একক হিসেবে কাজ করবে, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ যা অ্যামিনো অ্যাসিড বহন করে, কারণ অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, এমআরএনএ যা নিউক্লিয়াস হতে আসে এবং ট্রান্সলেশন ঘটায়। এরপর রাইবোজোম যা ছোট এবং বড় দুটো ইউনিট নিয়ে, যেটা টিআরএনএ ভাষার মঞ্চ হিসেবে কাজ করবে। তাছাড়া ইনিশিয়েশন প্রোটিন যা সব উপাদানকে একত্রে করবে, অ্যাক্টিভেটিং এনজাইম কাজ করবে এক্ষেত্রে। সর্বশেষ প্রক্রিয়ার গতি বাড়ানোর জন্য ফলিসোম তথা ফলিরাইবোজোম দরকার হবে।
প্রক্রিয়ার শুরুতে যদি আমরা দেখি একটা এমআরএনএ দেখা যাচ্ছে, যেখানে একটা স্টার্ট কোডন AUG, যেটা মেথিওনিনের কোডন আসলে। এখানে এসে রাইবোজোমের যে ছোট ইউনিট, এটা এসে যুক্ত হলো। এরপরে টিআরএনএ এসে যুক্ত হলো, আমরা সেটাই দেখতে পাচ্ছি। টিআরএনএ আসতেছে, যার মাথায় একটা অ্যামিনো অ্যাসিড দেখা যাচ্ছে। এখন সেই টিআরএনএটা এসে যুক্ত হলো, যার মধ্যে আমরা কতগুলো কোডন বা অ্যান্টিকোডন দেখতে পাচ্ছি, যেগুলো নাইট্রোজেন খাত দ্বারা তৈরি। সেই টিআরএনএ যুক্ত হওয়ার পর রাইবোজোমের যে বড় ইউনিটটা, এটা এসে যুক্ত হলো। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ছোট এবং বড় দুটো একসাথে এমআরএনএ মাঝখানে রেখে যুক্ত হলো। এটা তিনটা অংশ, একটা ই, একটা ভি, একটা এ। প্রথমে এসে সাধারণত এ অংশে যুক্ত হয়, যেটাকে অ্যামিনো অ্যাসিড বলি আমরা। সেখানে টিআরএনএ এসে যুক্ত হবে অ্যান্টিকোডন কোডন সহ নিয়ে, যেগুলো আমি আগে বলছি নাইট্রোজেন খাত দ্বারা তৈরি। আমরা সেটা দেখতে পাচ্ছি, এখন অ্যামিনো অ্যাসিড সহ টিআরএনএ এসে যুক্ত হলো এ অংশে। এবং ধারাবাহিকভাবে সেটা ফ্রি অংশে যাবে। ফ্রি অংশ ফ্রি সাইড রেফ্লেক্টেডলি সাইড হবে। এরপর ই অংশ হয়ে আনসার্স হয়ে টিআরএনএ চলে যাবে। আবার সাইটোপ্লাজমে গিয়ে আবার অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। এভাবে একটা অ্যামিনো অ্যাসিড একটা অ্যামিনো অ্যাসিডের সাথে হয়ে ফ্রি হয়ে একটা চেইন গঠন করবে। এগুলো পেপটাইড বন্ধন নামে পলিপেপটাইড হয়। আমরা জানি পলিপেপটাইড মানে প্রোটিন তৈরি হয়। তাছাড়া রিলিজ ফ্যাক্টর নামে একটা প্রোটিন আসে, সেই প্রোটিনটা ওই চেইনটাকে এখান থেকে রিলিজ করে দেবে। আমরা যেটা দেখতে পাচ্ছি একটা পুরো একটা পলিপেপটাইড চেইন, অর্থাৎ প্রোটিন। এভাবে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, যেটা সে দেখতে পেলাম বলতে হবে। অর্থাৎ আমি যদি বলি প্রথমে একটা এমআরএনএ আসলো, সেখানে একটা রাইবোজোম ইউনিট বসলো, তারপরে টিআরএনএ এসে বসলো, তারপরে রাইবোজোমের বড় ইউনিট বসলো। বড় ইউনিটের এখানে আমরা যেটা ইভিএ এমিনো অ্যাসাইল পেপটাইড এটা এক্সিস্ট বা যেটা রিলিজ করে। তো প্রথমে এটা আসিয়া তারপরে এর থেকে ফিতে যাবে, ফি থেকে তারপরে ফ্যাটের চেইনে যুক্ত হবে। এভাবে ক্রমান্বয়ে ফ্যাটিগুলো। দেখো, তোমাদের যে নাটকের যে অংশটা আমরা দেখাবো বলছি, সেটা হচ্ছে যে আগামী ক্লাসে বা এরপরে ক্লাসে নাটকটা কীরকম আমি তোমাদেরকে বলি। এটা একটু সরাই ফেলি আমি। নাটকটা হচ্ছে যে তোমার আমরা করছি কি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, যে তিনটে অংশ। তো এই তিনটে অংশ আমি বুঝে ফেললাম বেসিক, কিন্তু এই তিনটে অংশের মধ্যে প্রয়োজনীয় যে অংশগুলা, সেই প্রয়োজনীয় অংশগুলোর নামগুলো মনে রাখার জন্য, অর্থাৎ কীভাবে করা যায় সেরকম একটা নাটক আছে, যেটা আমরা আগামী ক্লাসে হয়তো দেখাবো, না এটা আলাদা এরপর দিন একটা ক্লাসে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এখন যা বেসিক বুঝে গেছো, এরপর তোমরা নাটক দিয়ে পুরোটা মনে রাখবা। এই নাটকের মধ্যে তিনজন অভিনয় করছে, তোমরা তাদেরকে তখন দেখবা আকস্মিকভাবে কারা কারা অভিনয় করছে, এরকম নাটক আছে, ওটা আমি দেখাবো। এখন আমার একটা শব্দ একটু মাথায় আসছে, আমি তোমাদেরকে বলি, নাহলে তোমরা হঠাৎ করে টেনশনে পড়ে যেতে পারো, সেখানে কি হতে পারে। দেখো, আমি যে ডিএনএ থেকে, অথবা আমি একেবারে শুরুতে যাই, আমি শুরুতে লিখছিলাম মনে হয় না, ওটা তোমাদের একটা শব্দ আমি যারা এখনো লাইভে আছে তাদেরকে একটু বলি। এই শব্দটা না বুঝলে আবার অনেকের একটু ঝামেলা হবে। এই শব্দটা সবার শেষে বলার ইচ্ছা ছিল আমার, বলা হয়ে ওঠেনি। কোথায় কোথায় চলে গেল সেটি? কাছাকাছি চলে আসছে মনে হয় না? দেখুন ওদের লিখে ফেলা দিত। একদম শুরুতে যাচ্ছে, আমি শুরুর পৃষ্ঠাটাতে যাচ্ছি। এই তো এসে গেছে। তো দেখো, এই জায়গাটাতে একটু আসি, এটা একটা অনেক দামি কথা। ডিএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন। একটাকে বলা হয় রেপ্লিকেশন, একটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, একটাকে বলা হয় ট্রান্সলেশন। এই তিনটাকে একত্রে যে শব্দটা বলা হয় তার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। আমি সব কালার চেঞ্জ করি। তার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। এই শব্দটা শোনাবার অনেকে ফালে যাবে এই জন্য, ডগমা, সেন্ট্রাল ডগমা। কেউ যদি কখনো জিজ্ঞেস করে সেন্ট্রাল ডগমা কি, সেন্ট্রাল ডগমা হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তিনটাকে ধারাবাহিকভাবে একত্রে সেন্ট্রাল ডগমা বলা হয়। মনে থাকবে। তাহলে আমরা এতদিন ধরে 3 ক্লাস ধরে কি পড়ছি বলে এক কথায়, 3 ক্লাস ধরে আমরা সেন্ট্রাল ডগমা পড়ছি। সেন্ট্রাল ডগমা কাকে বলে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। এই ধারাবাহিক প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় বলে। আমি বাংলায় যাচ্ছি না,
সেন্ট্রাল ডগমা বলা হয়। এই শব্দটা আবার তোমরা বইতে পড়তে গিয়ে পারবে না বলে আমার মনস্থ দিয়ে দিলাম। তাহলে এর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনকে সিরিয়ালি একত্রে কী বলা হয়? সেন্ট্রাল ডগমা বলা হয়। অথবা ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াটাকে কী বলা হয়? সেন্ট্রাল ডগমা বলা হয়। মনে থাকবে? তাহলে আমরা 3টে ক্লাসের মাধ্যমে যেটা শিখলাম সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। বাসায় অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবা এই সেন্ট্রাল ডগমা 3টে অংশ। আগামী দিন আমরা জিন এবং জেনেটিক কোডন এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আমি এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকে দেখা হবে আগামী ক্লাস ইনশাল্লাহ।